আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, পশ্চিম কদুরপীর স্কুল অ্যান্ড কলেজ, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবর নিয়ে আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। আমাদের আজকের আলোচনা নবদান বই এর দ্বিতীয় পর্ব 2 গড়া নবদান নিয়ে, অধ্যায় 8। গত পর্বে আমরা 1 গড়া নবদান নিয়ে আলোচনা করি। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানে নগদ অর্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পন্ন করা হয়, ওই সকল প্রতিষ্ঠানে নগদ অর্থ ও ব্যাংক সংশ্লিষ্ট লেনদেন একত্রে লিপিবদ্ধের জন্য 2 গড়া নবদান বই প্রস্তুত করা হয়। অর্থাৎ কারবারে নগদ টাকার পাশাপাশি চেকের মাধ্যমেও কিন্তু লেনদেন হয়। ওই চেকের লেনদেনকে আমরা ব্যাংকের লেনদেন বলে থাকি। তো যে প্রতিষ্ঠানে নগদ এবং চেক দুইটাই লেনদেন হয়ে থাকে তারা সাধারণত 2 গড়া নগদান বই প্রস্তুত করে। গত ক্লাসে আমরা বলেছি যে প্রতিষ্ঠান শুধু নগদ লেনদেন করে, ছোট প্রতিষ্ঠান, ক্ষুদ্র প্রতিষ্ঠান, তারা করে 1 গড়া। আর যারা একটু আকারে বড় বা যাদের লেনদেনগুলো কিছু চেকের মাধ্যমে হয়ে থাকে, নিরাপত্তার জন্য সাধারণত প্রতিষ্ঠানে দাগ কাটা চেক ব্যবহার করা হয় চুরি জালিয়াতি প্রতিরোধের জন্য। সেক্ষেত্রে তারা 2 গড়া নগদান বই প্রস্তুত করে। কন্ট্রা দাখিলা কি? নগদান বই করার জন্য আমাদেরকে এই বিষয়টা জানতে হবে যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটোই একসঙ্গে প্রভাবিত হয়, ওই সকল লেনদেন সমূহকে কি বলে? কন্ট্রা দাখিলা বলা হয়। কেন? নগদান ও ব্যাংক উভয়ই কি সম্পদ শ্রেণীর হিসাব, তাই নির্দিষ্ট লেনদেনের দ্বারা একটি হিসাব ডেবিট হলে অপর হিসাবটি কি হবে? ক্রেডিট হবে। সেক্ষেত্রে এই লেনদেনগুলোকে আমাকে উভয় দিকে পোস্টিং এর পর হিসাব দুটির পাশে সি অথবা ক লিখে চিহ্নিত করা যেতে পারে। কারণ বিষয়টা হচ্ছে যে একটা লেনদেন হবে, ওই লেনদেনের জাবেদাটা হবে একটি নগদান হিসাব, অপরটি ব্যাংক হিসাব। অর্থাৎ একটা ডেবিট হবে, অপরটি ক্রেডিট হবে। সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্রা হবে। যদি দুইটি একসাথে একদিকে হয়, ডেবিট দিকে হয় নগদান হিসাব ব্যাংক হিসাব, তাহলে কিন্তু কন্ট্রা হবে না। আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। ব্যাংকে জমা দান 15,000 টাকা, তাহলে টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, এটার জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেনের দ্বারা নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটাই কি হয়েছে? প্রভাবিত হয়েছে, এবং দুইটা কিন্তু দুই দিকে আসছে। অর্থাৎ একটা ডেবিট দিকে আসছে, অপরটি ক্রেডিট দিকে আসছে। তাহলে এই লেনদেনটি কি হবে? কন্ট্রা হবে। অর্থাৎ নগদান বইয়ের উভয় দিকে আমাকে লিপিবদ্ধ করতে হবে। আরেকটি লেনদেন দেখি। ব্যাংক হতে উত্তোলন অথবা ব্যাংক হতে কারবারের প্রয়োজনে উত্তোলন, কথা কিন্তু একই। ব্যাংক হতে টাকাটা উত্তোলন করেছে সেটা বলতে পারে, তো কিছু না বললে আমরা ধরে নিব এটা কার জন্য? কারবারের জন্য বা ব্যবসায়ীর জন্য। অথবা বলে দিতে পারে ব্যাংকে ব্যাংক হতে কারবারের প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা। তাহলে সেটার জাবেদা হয় কি? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এটাও নগদান হিসাব ব্যাংক হিসাব উভয়টা প্রভাবিত করেছে, একটা ডেবিট দিকে অপরটি ক্রেডিট দিকে। তাই এটাকেও আমরা কি লিখবো? কন্ট্রা। তাহলে তোমরা মনে রাখবা যে এই দুইটি লেনদেন কন্ট্রা এন্ট্রি হয়। এই দুইটি ছাড়া আর কোনো লেনদেন কন্ট্রা হয় না। এই দুইটি যদি মনে রাখো তাহলে তোমাদের আর ভুল হবে না। আরেকটি বিষয় আমাদের যেটা কনফিউশন হয় সেটা আমি দেখাচ্ছি। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন যদি এই কথাটি বলে, তাহলে এটার জাবেদা হয় উত্তোলন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো এই জাবেদার মধ্যে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটা কিন্তু প্রভাবিত হয়নি, কারণ একটি হচ্ছে ব্যাংক হিসাব আর অপরটি হচ্ছে কিন্তু কি? উত্তোলন হিসাব। তাহলে এটা কিন্তু কি হবে না? কন্ট্রা হবে না। সুতরাং মনে রাখবে, ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে দুইটি শর্ত আছে। একটি হচ্ছে কারবারের জন্য, অপরটি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনের জন্য। যদি ব্যক্তিগত প্রয়োজন হয় তাহলে কন্ট্রা হবে না, যদি কারবারের জন্য হয় তাহলে কি হবে? কন্ট্রা হবে। আরেকটি হচ্ছে ব্যাংকে জমা দান। এই দুটি মনে রাখবে, তাহলে আমাদের 2 গড়া এবং 3 গড়া নগদানে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে।
আচ্ছা, আমরা একটা অনুশীলন করি। 2017 ইংরেজি মে 1, জিহাদের নিকট নগদ বিক্রয় 10,000 টাকা। উক্ত লেনদেনগুলো দ্বারা আমরা দুঘর নগদান বই তৈরি করব। তাহলে আমরা একটা দুঘর নগদান বই ঘর করি। বলে রাখি, এক ঘর নগদানে ছিল ঘর 10টি, দুঘর নগদান বইয়ে ঘর 2টি বাড়বে, ঘর হবে 12টি। ঘর 2টি কি? ডেবিট দিকে একটা ব্যাংকের ঘর বাড়বে, ক্রেডিট দিকে একটা ব্যাংকের ঘর বাড়বে। আরগুলা সব এক ঘর নগদান মতন আগে যেভাবে আমরা করেছি সেভাবে। তারপর একটু বলি, দুঘর নগদান বই ডেবিট দিক, তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, প্রতি পৃষ্ঠা নগদ টাকা। এতটুকু পর্যন্ত এক ঘরাতে ছিল। দুঘরাতে শুধু একটা ব্যাংকের ঘর বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে ক্রেডিট দিকে তারিখ, প্রদান, ভাউচার নং, প্রতি পৃষ্ঠা নগদ টাকা এবং একটি ঘর বাড়ছে যেটা ব্যাংক টাকা। তাহলে আমরা দুঘর নগদান বইয়ের ঘর করে ফেললাম এবং উক্ত লেনদেনকে বিশ্লেষণ করে আমরা জাবেদা করব। 2017 ইংরেজি মে 1, জিহাদের নিকট নগদ বিক্রয় 10,000 টাকা। তোমাদেরকে এক ঘর নগদানে বলেছিলাম নগদান বই করার জন্য আমরা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করব। একটি হচ্ছে, যদি আমার কাছে টাকা আসে তাহলে ডেবিট দিকে লিপিবদ্ধ করব, আর যদি আমার কাছ থেকে টাকা চলে যায় তাহলে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। এখানেও ঠিক একই রকম, তবে এখানে টাকার পাশাপাশি ব্যাংকের একটা কথা বলা আছে। তো ব্যাংক লেনদেন হয় সাধারণত কিসের মাধ্যমে? চেকের মাধ্যমে। তাহলে আমি যদি কার কাছ থেকে চেক পাই সেটা আমরা ডেবিট দিকে লিখবো, কারণ চেকের কারণে ব্যাংকের টাকা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, এবং ওই চেকের টাকাটা আমরা ব্যাংকের ঘরে লিখবো। আবার কাউকে যদি আমি চেক প্রদান করি তাহলে সেটা এই যে প্রদান ক্রেডিট দিক আছে, ক্রেডিট দিকে হবে, তবে চেক যেহেতু দিয়েছি ব্যাংকের ঘরে হবে। শুধু পার্থক্য হচ্ছে এটাই। এটা একটা গেল আসা যাওয়া নিয়ে। আরেকটি হচ্ছে জাবেদা করে। জাবেদা করে জাবেদা থেকে যেভাবে আমরা প্রতিদিন করেছি সেভাবে আমরা লিপিবদ্ধ করব। তাহলে আমরা উক্ত লেনদেন থেকে জাবেদা করলে কি পাই? জিহাদের নিকট নগদ বিক্রয়, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আগে আমরা জাবেদা দিয়ে ক্যালকুলেশন করব, তারপরে ভিন্নভাবে করব। তাহলে নগদান হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে। আমরা কোন দিকে লিখব? ডেবিট দিকে লিখব। তাহলে কি নাম লিখব? বিপরীত। বিপরীত নাম কি আছে? বিক্রয় হিসাব। আর যেহেতু এটা টাকা নগদে, সেজন্য আমরা নগদের ঘরে লিখব। এটা একটা গেল পদ্ধতি। আবার যদি ওইভাবে চিন্তা করে আসা যাওয়া নিয়ে, জিহাদের নিকট নগদ বিক্রয় করা হয়েছে 10,000 টাকা, তাহলে বিক্রয়ের ফলে আমার কাছে কি আসছে? টাকা। টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে টাকা বৃদ্ধি পেলে কোন দিকে হবে? ডেবিট দিকে। কেন বৃদ্ধি পেয়েছে? বিক্রয় করেছি সেজন্য বৃদ্ধি পেয়েছে। তাও কোন দিকে লিখবো? ডেবিট দিকে, বিক্রয় হিসাব দিয়ে। আমরা তাহলে লিপিবদ্ধ করি, মে 1 বিক্রয় হিসাব। টাকা কিন্তু নগদের ঘরে লিখেছি, ব্যাংকের ঘরে লিখিনি। দ্বিতীয় লেনদেনটি আমরা দেখি। 2017 ইংরেজি মে 20, ঋণ গ্রহণ 30,000 টাকা। কারো কাছ থেকে আমি ঋণ গ্রহণ করেছি। তো ঋণ মানে কি? টাকা। টাকাটা আমি গ্রহণ করেছি, তাহলে আমার কাছে টাকা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে কোন দিকে? ডেবিট দিকে। কি কারণে বৃদ্ধি পেয়েছে? ঋণ গ্রহণ করার কারণে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা ডেবিট দিকে কি লিখবো? ঋণ হিসাব লিখবো। যদি এটাকে আমরা জাবেদা করে করি তাহলে কি পাই? এটার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে। আমরা লিপিবদ্ধ করব কোন দিকে? ডেবিট দিকে। কিন্তু নাম লিখবো কি? বিপরীত। বিপরীত নাম কি আছে? ঋণ হিসাব। তাহলে আসো আমরা লিপিবদ্ধ করে দেখি। মে 20 ঋণ হিসাব, যেহেতু টাকা পেয়েছি নগদ টাকা, সেজন্য নগদের ঘরে 30,000 টাকা। তৃতীয় লেনদেনটি আমরা দেখি। 2017 ইংরেজি মে 25 ব্যাংকে জমাদান 14,000 টাকা। একটু আগে আমরা আলোচনা করেছি, এখানে কন্ট্রা দাখিলের কথা বলা হচ্ছে। দুইটা বিষয় কন্ট্রা এন্ট্রি হয়, একটা হচ্ছে ব্যাংকে জমা দিলে, আর একটি হচ্ছে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে। তবে উত্তোলনের ক্ষেত্রে শর্ত আছে। দুই কারণে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়। একটা হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, অপরটি হচ্ছে কারবারের প্রয়োজনে। কিছু না বললে সেটাকে আমরা কারবারের প্রয়োজনে ধরে নিব। আর যদি সরাসরি বলেই দেয় কারবারের প্রয়োজনে, তাহলে তো কারবারের প্রয়োজনে ধরতেই হবে। আবার যদি বলে দেয় ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, তাহলে সেটা কারবারের জন্য ধরা যাবে না, এটা ব্যক্তিগত হবে। তাহলে কন্ট্রা হবে কোনগুলো? ব্যাংকে জমা দিলে আর কারবারের জন্য ব্যাংক হতে উত্তোলন করলে। এই দুইটা মনে রাখবে, কারণ এই দুইটা সবসময় তোমাদের ভুল হয়ে থাকে। যদি মনে রাখতে পারো তাহলে আর ভুল হবে না। 2017 ইংরেজি মে 25 ব্যাংকে জমাদান। এক্ষেত্রে আমরা আসা যাওয়া নিয়ে ক্যালকুলেশন করব না, সরাসরি আমরা জাবেদা দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যাংকে জমা দেওয়া হলো, এটা জাবেদা কি পাই? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমার কন্ট্রা এন্ট্রিতে শর্ত ছিল কি? যে লেনদেনের দ্বারা
নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটার উপর কি হয় প্রভাব বিস্তার করে, অর্থাৎ একটি ডেবিট দিকে অপরটি কিন্তু ক্রেডিট দিকে। দুইটা আবার একদিকে হলে কিন্তু হবে না, দুইটা দুই দিকে হতে হবে। সেই ক্ষেত্রে এটা কন্ট্রা দাখিলা হবে, অর্থাৎ উভয় দিকে আমাকে লিখতে হবে, একটা ডেবিট দিকে লিখতে হবে আর একটা ক্রেডিট দিকে লিখতে হবে। তাহলে আসো আমরা লিপিবদ্ধ কিভাবে করব। লিপিবদ্ধ আগের মতো প্রতিয়ান যেভাবে করছো সেভাবে। ব্যাংক হিসাব ডেবিট আছে, তাহলে আমরা ডেবিট দিকে যাব। বিপরীত নাম কি আছে নগদান, তাহলে আমরা লিখবো কি নগদান হিসাব। তাহলে লিপিবদ্ধ করে দেখি। ডেবিট দিকে নগদান হিসাব, একটু আগে আলোচনা করেছি হিসাবের পাশে কি লিখতে হবে ক লিখতে হবে। ক মানে কি কন্ট্রা। আচ্ছা, টাকাটা হবে কিন্তু কোথায় ব্যাংকের ঘরে। কেন ব্যাংকের ঘরে হচ্ছে, কারণ ব্যাংক হিসাবে ডেবিট আছে। তাহলে আমরা ডেবিট দিকে লিখবো ব্যাংক হিসাব, ব্যাংকের ঘরে শুধু নামটা লিখবো যে কি বিপরীত নামটা, অর্থাৎ নগদান হিসাবটা। একইভাবে এবার আসো নগদান হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে, তাহলে আমরাও লিপিবদ্ধ করবো কোন দিকে ক্রেডিট দিকে। তবে যেহেতু নগদান আছে টাকাটা হবে কার ঘরে নগদানের ঘরে। কেন, উপরেরটা যেমন ব্যাংক ছিল ডেবিটে সেজন্য ব্যাংকের ঘরে হয়েছে, আর এটা যেহেতু নগদানটা ক্রেডিটে সুতরাং নগদের ঘরে হবে। তাহলে আমরা লিপিবদ্ধ করি। বিপরীত নাম হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব লিখলাম, যেহেতু কন্ট্রা এন্ট্রি সেজন্য ক লিখলাম। একই তারিখে কিন্তু খেয়াল করো, এবং একই টাকা, শুধু টাকাটা হবে নগদানের ঘরে, ওটা হবে কিন্তু ব্যাংকের ঘরে। মনে রাখার জন্য আরেকটা কাজ করতে পারো, যখন এখানে নগদান হিসাব লিখবে মনে রাখবে টাকাটা হবে ব্যাংকের ঘরে, যখন এখানে ব্যাংক হিসাব লিখবে টাকাটা হবে নগদের ঘরে, অর্থাৎ উল্টো। এই একটা গেলে কন্ট্রা এন্ট্রি। আমি তোমাদের বোঝার সুবিধাতে আরেকটা কন্ট্রা এন্ট্রি যেটা আছে সেটাও দিয়ে দিলাম, এবং যেটা আসবে না সেটা সহ দিছি। এখানে দুইটা অংশ আছে লেনদেনটা আমরা দেখি। 2017 ইংরেজি মে 28 ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা ও অফিসের প্রয়োজনে 8000 টাকা উত্তোলন। তাহলে ও দিয়ে এখানে দুইটা অংশ আছে, আমরা শুধু প্রথম অংশটা নিয়ে আলোচনা করি আগে। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা উত্তোলন। তাহলে আমি একটু আগে বলেছি ব্যাংক হতে দুই কারণে উত্তোলন করা হয় টাকা, একটা হচ্ছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, আরেকটি হচ্ছে অফিসের প্রয়োজনে। অফিসের প্রয়োজন হলে কন্ট্রা হবে, আর ব্যক্তিগত হলে কন্ট্রা হবে না। কেন হবে না আমরা জাবেদার মাধ্যমে করি, তাহলে বুঝতে পারবো। ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা উত্তোলন, এটা জাবেদা কি, এগুলো আমরা জাবেদার ক্লাসে কিন্তু আলোচনা করেছি। এখন সরাসরি একটু দেখি জাবেদা কি। উত্তোলন হিসাব ডেবিট হবে এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে দেখো আমার হিসাবটা হচ্ছে কিন্তু নগদান হিসাব বা নগদান বই, যদিও এখানে টাকার ঘর নগদান একটা আছে ব্যাংক একটা আছে। তাহলে আমরা শুধু কাজ করব কাকে নিয়ে, নগদান হিসাবকে নিয়ে এবং ব্যাংক হিসাবকে নিয়ে। তাহলে এই জাবেদার মধ্যে নগদান হিসাব আছে নাই, তাহলে নগদের ঘর আমাকে লিখতে হবে না। এই জাবেদার মধ্যে ব্যাংক হিসাব আছে, হ্যাঁ আমরা ব্যাংক হিসাব দেখতে পাচ্ছি, তাহলে আমাকে লিপিবদ্ধ করতে হবে। আসো আমরা ব্যাংক হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে, তাহলে আমরা কোন দিকে লিপিবদ্ধ করব ক্রেডিট দিকে লিপিবদ্ধ করব। কি নাম লিখবো শিক্ষার্থী বন্ধুরা, বিপরীত নাম। তাহলে বিপরীত নাম কি আছে উত্তোলন হিসাব। তাহলে আসো আমরা লিপিবদ্ধ করি, এটা ক্রেডিট দিকে লিখতেছি, বিপরীত নাম উত্তোলন হিসাব লিখেছি। ব্যাংক হিসাব টাকা যেদিকে আছে সেদিকে লিখতে হবে, অর্থাৎ ক্রেডিট দিকে ব্যাংক হিসাব আছে সেজন্য আমরা টাকা লিখছি কোথায় ব্যাংকের ঘরে, নগদের ঘরে নয় কিন্তু। আচ্ছা, এরপরে প্রথম অংশ কাজ শেষ। আসো আমরা দ্বিতীয় অংশ কাজ করি। একই তারিখে অফিসের প্রয়োজনে 8000 টাকা উত্তোলন করেছি, এটা জাবেদা একটু আগেও বলেছি, আবার দেখি আমরা অফিসের প্রয়োজনে 8000 টাকা উত্তোলন। এর জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে যেই জাবেদার মধ্যে বা যে লেনদেন দ্বারা নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটাই কি হয় প্রভাবিত হয়, সেটা কি হবে কন্ট্রা হবে, অর্থাৎ উভয় দিকে লিখতে হবে। তাহলে এটাও কি উভয় দিকে লিখতে হবে। আসো আমরা একটা একটা করে লিখি। নগদান হিসাব কোন দিকে আছে ডেবিট দিকে, তাহলে আমরা কোন পাশে যাব ডেবিট পাশে, কিন্তু কি নাম লিখবো বিপরীত নাম, অর্থাৎ ব্যাংক হিসাব। তাহলে আমরা লিপিবদ্ধ করি ব্যাংক হিসাব, পাশে কি লিখলাম ক, কেন কন্ট্রা হবে, এটা উভয় দিকে অর্থাৎ অপর দিকে আবার লিপিবদ্ধ করতে হবে। কিন্তু টাকা হবে কার ঘরে নগদানের ঘরে, কেন নগদান হিসাব ডেবিট সেজন্য। আচ্ছা লিখেছি। এবার আসো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কোন দিকে আছে ক্রেডিট দিকে, তাহলে আমরা কোন দিকে লিপিবদ্ধ করব ক্রেডিট দিকে। নাম কি লিখবো বিপরীত, অর্থাৎ নগদান হিসাব, কিন্তু টাকা লিখবো ব্যাংক যেদিকে আছে সেদিকে। তাহলে দেখো মে 28 নগদান হিসাব, এটাও ক লিখেছি কন্ট্রা এন্ট্রি, টাকা লিখেছি কোথায় ব্যাংকের ঘরে। এখন আর আমাদের কোনো লেনদেন নেই, এইটুকু আমাদের লেনদেন শেষ।
লেনদেন আমরা লিপিবদ্ধ করে ফেললাম। এবার হচ্ছে উদ্দীপ্ত নির্ণয়। এই উদ্দীপ্ত নির্ণয় করতে এখন আমাকে করতে হবে কি, যেহেতু টাকার গড় দুইটা আছে, একটি একটি করে যোগ করতে হবে। কোনটি বড় আগে সেটি দেখবো, সেদিকে আমরা যোগ করব। আর নগদানের ক্ষেত্রে সবসময় ডেবিট দিকটাই বড় হয়, সেটা আমরা গত ক্লাসে বলেছি। ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই দিকটাও বড় হতে পারে, আবার এই দিকটাও বড় হতে পারে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে আছে ডেবিট দিকে 14,000, ক্রেডিট আছে কিন্তু 10,000, তাহলে ডেবিট দিকটাই কিন্তু বড়। তাহলে আমরা ডেবিট দিকে যোগফলটা আগে করব, যে সাইডটা বড় সেটা আমরা আগে যোগ করব। তাহলে ডেবিটের নগদের ঘরে যোগ করে পেলাম 48,000, ব্যাংকের ঘরে যোগ পেলাম 14,000। এখন দুই দিকের যোগফল সমান হতে হবে, তাহলে আমরা আগে যোগফলটা সমান করে ফেললাম। ক্রেডিট দিকে 48,000 এবং 14,000 লিখেছি, কিন্তু এখানে 48,000 এবং 14,000 টাকা নেই। কত টাকা কম আছে সেটা আমরা এখন দেখব, কারণ এখানে আমি নগদের ঘরে লিখেছি কত 48,000, আমি নগদের ঘরে টাকা দেখতে পাচ্ছি মাত্র 14,000। তাহলে এখানে আরো প্রায় কত টাকা কম আছে, 34,000 টাকা কম আছে। আবার ব্যাংকের ঘরে দেখতেছি আমি লিখেছি 14,000, বাট এখানে আছে কিন্তু 10,000, তাহলে আরো 4,000 টাকা আমি বেশি লিখেছি। তাহলে এখানে সেই 4,000 টাকা লিখতে হবে, এখানে 34,000 টাকা লিখতে হবে। নাম কি দিব, গত ক্লাসে আলোচনা হয়েছে, উক্ত মাসের শেষ তারিখে সেটার নাম হবে কি, ব্যালেন্স সিডি। তাহলে আমরা লিপিবদ্ধ করি, মে 31 ব্যালেন্স সিডি 34,000 এবং 4,000 টাকা। এখন কিন্তু যোগফল সমান হয়েছে। এবার কি করতে হবে, আমাকে ওই ব্যালেন্স সিডিটাকে পরের মাসের প্রথম তারিখে আমাকে আবার কি করতে হবে, ব্যালেন্স বিডি হিসেবে লিপিবদ্ধ করতে হবে বিপরীত দিকে। এটা যেহেতু ক্রেডিট দিকে আছে, এখন হবে কি ডেবিট দিকে। আসলে লিপিবদ্ধ করি, মের পরে হচ্ছে জুন, জুন 1 ব্যালেন্স বিডি, নগদের ঘরে 34,000 আর ব্যাংকের ঘরে 4,000। তাহলে আমাদের দুঘরে নগদান এভাবে আমরা লিপিবদ্ধ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য একটি বাড়ি কাজটা তোমরা ছবি তুলে নাও, এটা করে নিবে বাসায়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।